সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপির শেষ রক্ষা হচ্ছে না। ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নতুন সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ করে তুলবে জামায়াত। এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তত 9টি জেলায় আওয়ামী লীগের অফিস খুলেছে, জেলা সদরের অফিস খুলেছে। এটা একটা বড় খবর আওয়ামী লীগের রাজনীতির জন্য। নির্বাচন তো হয়ে গেল, মোটামুটি বলা যায় যে বিরোধী দলও ভালো, সরকারি দলও ভালো। আগামী দিনে চলার ক্ষেত্রে সরকারি দল কি করবে আর বিরোধী দল কি করবে, বিরোধী দল কোন কার্ড খেলে সামনে এগোতে পারবে। আপনার এই 20 মাস চিৎকার চেঁচামেচি করে মানে গলা ফাটিয়ে ফেলেছে, বর্তমান তাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। নাকি রাজাকারপন্থী, যারা নাকি 71 বিরোধী, এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইতিহাসকে কখনো ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ 71কে ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আর বিএনপিকে চায়। আওয়ামী লীগ কি খুব সহসাই রাজনীতিতে সগৌরবে ফিরে যাচ্ছে? ফিরল তা কবে, কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায়? এই বিষয়গুলো বিএনপি সরকার গঠনের পর থেকেই নানানভাবে আলোচিত হচ্ছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট, যেটা তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। দর্শক, রীতিমতো বড় ধরনের একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, অভিযোগ তুলেছেন খ্যাতনামা আইনজীবী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলামের মেয়ে আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। তানিয়া আমির সংসদ বিষয়ে কিছু বৈধতার প্রশ্ন তুলেছেন, বিশেষ করে সংসদ সদস্যদের ব্যাপারে। তিনি প্রশ্ন তুলেছেন যে এনসিপি এবং জামাত যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, সেই শপথের মাধ্যমে সংবিধান বিরোধী কাজ করেছে তারা, এবং এই সংবিধান বিরোধী শপথের কারণে তাদের সংসদ সদস্য পদ শূন্য হয়ে গেছে। এরকম চাঞ্চল্যকর দাবি তিনি করছেন। চলুন একটু বুঝে দেখি, তার বক্তব্যটাও সামান্য একটু শুনে দেখব তানিয়া আমির কি বলতে চাইলেন সম্প্রতি একটা ইন্টারভিউতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। তো বলছিলাম ব্যারিস্টার তানিয়া আমিরের কথা। ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশের অন্যতম স্বনামধন্য আইনজীবী, তার বাবা অন্যতম সংবিধান প্রণেতা। যদিও তারা আওয়ামী ফ্যামিলির মানুষ, আওয়ামী ফ্যামিলির মানুষ সম্পর্কে আলোচনা করলে সেটা আওয়ামী লীগের আলোচনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই না। তানিয়া আমির একজন প্রখ্যাত আইনজীবী, তার বক্তব্যকে কোট করে আমরা বুঝতে চাই যে তার বক্তব্য কতটা সঠিক, কতটা ভুল। তিনি বলতে চাইলেন যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটা সংবিধানে নেই। শপথের তফসিল মানে কি শপথ নেবে সেটা তফসিলে নাই, সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারটা সংবিধানে নাই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে অবৈধ প্রক্রিয়া, সংবিধান বিরোধী প্রক্রিয়া। আবার প্রথমে যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হলো, সেই সংবিধান মানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময়ে যেটা সংসদ সদস্যরা শপথ নিলেন সেটা হচ্ছে সংবিধান সমুন্নত রাখবেন। সংবিধানের প্রত্যেকটা ধারা সবকিছু সমুন্নত রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে। যে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন সংসদ সদস্য হিসেবে, সেই সংবিধান বিরোধী অন্য আরেকটা শপথ যখন তিনি নেবেন, তখন সংবিধান সমুন্নত রাখার আগের শপথ ভঙ্গ হয়ে গেল। আগের শপথ ভঙ্গ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের যে এমপি পদ, সংসদ সদস্য পদ, সেই পদ বাতিল হয়ে গেল। মানে তাদের শপথ ভঙ্গ করার জন্য সেটা বাতিল হয়ে গেল এবং শূন্য হয়ে গেল। শূন্য হওয়ার প্রেক্ষাপটে সেখানে আবারও নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। চলুন একটু তার বক্তব্যটা ছোট্ট করে শুনে আসি। যখন প্রথম শপথ বাতিল হয়ে গেল, তখন ওই 78 আসনে কোনো এমপি নাই। যেহেতু ওখানে কোনো এমপি নাই, ওই আসনগুলোতে বাই ইলেকশন দরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে পার্টিসিপেট করতে প্রস্তুত। দর্শক, তানিয়া আমির যখন একেবারে স্পষ্ট করে বলছেন যে সংবিধান মানে সংশোধন যে পরিষদ, সাংবিধানিক পরিষদ কিংবা গণপরিষদ, এই পরিষদ হিসেবে সংসদ সদস্যরা যখন শপথ নিলেন, দ্বিতীয় শপথ নিলেন, সেই দ্বিতীয় শপথের সাথে সাথে আগের যে শপথ সংবিধান সমুন্নত রাখার যে শপথ নিলেন এমপি হিসেবে, সেই শপথের বরখেলাপ হয়ে গেল। বরখেলাপ হওয়া মানেই, যে কোনো শপথের বরখেলাপ হওয়া মানেই সেই শপথটা শেষ হয়ে যাওয়া, তার মানে তার ওই আসনটা শূন্য হয়ে যাওয়া। তানিয়া আমির বলতে চাচ্ছেন যে এনসিপি এবং জামাত জোটের যে 78টা মতো আসন, সেই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে। এখন সরকারকে এই আসনগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য
ঘোষণা করে সেখানে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করবে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে। এই কথাটা অনেকটা আওয়ামী লীগের মতো করে কথা, শেষের দিকে অন্তত শেষের অংশটা, যে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অবশ্যই অংশগ্রহণ করবে, এটা একেবারে নিখাদ আওয়ামী লীগের কথা। কিন্তু তার আগের অংশটা তিনি যে বলছেন যে মানে গণপরিষদের যে শপথ, সেই শপথের মাধ্যমে তারা মূলত সংসদ সদস্য হিসেবে সংবিধান সমুন্নত রাখার যে শপথ নিয়েছেন সেই শপথটা ভঙ্গ হয়েছে। শপথ ভঙ্গ হওয়ার কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে গেছে এবং এটা আইনে মানে আইনি কাঠামোয় যখন আসবে, অর্থাৎ যদি এটা হাইকোর্টের রিট হয় তাহলে এই ব্যাপারটা মানে এরকমভাবেই আদালত দেখতে পারে। কারণ সংবিধান বিরোধী কোনো কাজ যখন সংসদ সদস্য করবেন তখন তার সাংবিধানিক যে শপথ, সেই শপথ বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়ার ফলে সেই আসন শূন্য হয়ে যাবে, সেখানে আবার নির্বাচন হবে। তাহলে কি সংবিধান নিয়ে বড় ধরনের জটিলতা তৈরির হাত থেকে বাঁচতেই বিএনপি সাংবিধানিক পরিষদের শপথ নেয়নি এবং এনসিপি জামাত কি বড় ধরনের আইনি মারপ্যাচের মধ্যে পড়ে গেল? দর্শক, আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ কি খুব সহসাই রাজনীতিতে সগৌরবে ফিরে যাচ্ছে? ফিরলেও তা কবে, কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায়? এই বিষয়গুলো বিএনপি সরকার গঠনের পর থেকেই নানানভাবে আলোচিত হচ্ছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে যে পোস্ট দিয়েছেন সেখানে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি, সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। এখন সজীব ওয়াজেদ জয় বললে কি তারেক রহমান বা আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টি শুনবেন? বিএনপি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে? আর যদি এই অধ্যাদেশটি বাতিল হয়, সেটি কিভাবে বাতিল হবে, কোন প্রক্রিয়া বাতিল হবে, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমের অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের সবগুলোই নিশ্চয়ই আইনে পরিণত হচ্ছে না। এক্ষেত্রে নিজেদের সংস্কার নীতি এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, সেগুলো অবশ্যই বাতিল করে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন বসছে যতদূর জানা গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। যদি সেদিন থেকে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তাহলে পরবর্তী মাসের মার্চের 28 তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। যেগুলো আইনে পরিণত হবে না, সেগুলো 28 তারিখের পর বাতিল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ধারায় যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তাহলে আমরা এটুকু চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এই ধরনের কোনো কার্যক্রম না নেয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয় তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায়, সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের অ্যান্টি টেরোরিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে তিনি বলছেন। আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি
এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন তাহলে একসময় বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশে মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এই কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে মানে তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ দেওয়ার, সেটি নরম শর্ত বলি শক্ত শর্ত বলি, এই বিষয়টি ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন, আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদিও এর মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে, তবে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, অবশ্যই নিঃসন্দেহে। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে দিচ্ছেন, আমরা চাই তিনি ইতিহাস হয়ে থাকুন, শুধু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে নয়, এদেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, এদেশের যে অনিয়ম স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলো প্রতিরোধের মাধ্যমে যদি তার সদিচ্ছাগুলো তিনি বাস্তবায়ন করেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ হতে পারেন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা নিয়ে খুশি হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই চিঠিতে উল্লেখ করা 3টি বিশেষ বার্তা এমন কিছু বিষয়কে নির্দেশ করছে যেগুলোর আলোকে অনেকে মনে করছেন এই চিঠিটি আসলে এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা। প্রথমত, চিঠিতে ট্রাম্প বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রশ্ন হলো, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিগুলো এখন আছে সেগুলো মূলত কিছু প্রজেক্ট নির্ভর চুক্তি। গত 10 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে বাংলাদেশের সাথে আকসা এবং জিসুমিয়া এই 2 অস্ত্র চুক্তি করতে। শেখ হাসিনা আমলে বাইডেন প্রশাসন যেটিতে ব্যর্থ হয়েছিল, ট্রাম্প প্রশাসনকে এবার সেটিতে সফল হতে চাইছে। দ্বিতীয়ত, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যে বোঝা তারেক রহমানের সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে, ট্রাম্পের চিঠিতে সে চুক্তি অনুসরণের তাগিদ আছে। এদিক থেকে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ, আর তারেক রহমানের সরকারের জন্য বিষয়টি দ্বিমুখী তলোয়ার। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। এখানে চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের যে সুদূর প্রসারী কৌশল, সেই কৌশল থেকে বাংলাদেশের নতুন সরকার কিভাবে বেরিয়ে আসবে, বিস্তারিত জানতে চলুন। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে। ট্রাম্পের এই বার্তায় মূলত 3টি প্রধান দিক উঠে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলো স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে?
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই। তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে। কিন্তু এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক। ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল সেগুলোকে এবার ট্রাম্প করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমিয়ার চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসিমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরও সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসুমিয়ার স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10 আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশ্নের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি। প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আর্ট স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনা জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় 7132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষিপণ্য, LNG এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে LNG গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের 18% সাথে প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সমালোচকরা বলছেন মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং
চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয় নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায় তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল, সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয় তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরি কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়। ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের আগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারতও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলোআপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তির যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে হোয়াইট হাউসের সরাসরি বিরান পাচার হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারতকে বুঝিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ফোর্সেস পোল 2023 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থ শাসন এবং চীনের সাথে অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে আগামী 5 বছরের বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।